আমেরিকায় বসবাসকারী ভারতীয় যারা, যেটা ফেরত জয়ন্ত যে কথাটা বললেন না, 18,000 ফেরত পাঠানোর কথা ইমিডিয়েটলি বলা হচ্ছে, আরো বেশ কয়েক লক্ষ রয়েছেন যাদের ঠিকমতো কাগজপত্র নেই। এই ভারতীয়দের কি পরিণতি হতে পারে পার্থবাবু, আপনার কি মনে হয়, এবং তারা কতটা অনিশ্চয়তার মধ্যে পড়বেন, কি মনে হয় পার্থবাবু আপনার? হ্যাঁ, একটা হচ্ছে মারাত্মক একটা মানবিক সংকট, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হচ্ছে। কারণ যেভাবে নির্বিচারে ধরপাকড় করছে এবং যেভাবে হাজার হাজার নিরীহ মানুষকে জোর করে ফেরত পাঠিয়ে দিচ্ছে, তাতে একটা মানবিক সংকট তৈরি হচ্ছে। তাদের যে দেশে ফিরে যাওয়ার কথা সে দেশের সরকার বলছে যে আমরা কোনো দায়িত্ব নেব না, তোমরা চলে গেছো নিজেদের দায়িত্বে, এখন তোমরা তাড়িয়ে দিয়েছে তোমাদের, তোমরা ফিরে আসছো, আমরা কেন তোমাদের দায়িত্ব নিতে যাব। এবারে তারা একটা লিম্বো, মানে একটা ঝুলে আছে আর কি, যে কোথায় তারা যাবে, কোথায় তারা পলিটিক্যাল স্ট্যাটাস পাবে, কোথাকার নাগরিক হিসেবে তারা বিবেচিত হবে। এটা হলো একটা জিনিস। অর্থনৈতিক দিক থেকে তারা একটা মারাত্মক সংকটের মধ্যে গিয়ে পড়বে, কারণ তারা এখানে একটা কৃতদাসের মতোই যে হোক বা যে কোনোভাবেই হোক একটা বেঁচে ছিল। কেউ অ্যাপল ফার্মে কাজ করতো, অ্যাপেলের ক্ষেতে কাজ করতো, আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, কেউ চিকেন প্রসেসিং ফ্যাক্টরিতে কাজ করতো, কেউ আমাদের এখানে নিউ ইয়র্কের JFK এয়ারপোর্টে বা লস অ্যাঞ্জেলেস হিউস্টন এয়ারপোর্টে বাথরুম পরিষ্কার করতো। হাজার 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 ভারতীয় এই সমস্ত কাজ করে যাচ্ছে, ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি। তো এরা একটা মারাত্মক সংকটের মধ্যে পড়বে। আচ্ছা, এটা হলো একটা অর্থনৈতিক রাজনৈতিক সংকট। আর তাদের ছেলেমেয়েরা তারা আরো মারাত্মক সংকটে পড়বে, কারণ যেসব ছেলেমেয়েরা এদেশে জন্মেছে বা এদেশে খুব ছোটবেলায় এসছে, তারা তো তাদের বাবা মায়ের দেশকে চেনেই না। এটাই তাদের দেশ, তাদের বাবা মারা তাদেরকে এখানে ছোটবেলায় নিয়ে এসেছিল বা তারা এদেশে জন্মগ্রহণ করেছে। এবারে তাদেরকে বলছে যে তোমাদের বাবা মা আনডকুমেন্টেড, ইলিগাল, তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তখন লোকে, মানবাধিকার কর্মীরা যখন বা আইনজীবীরা যখন বলছে যে তাহলে বাচ্চাগুলো তো ফ্যামিলি থেকে সেপারেটেড হয়ে যাবে, তখন বলছে যে সে সেপারেটেড হবে না, কিচ্ছু হবে না, কারণ আমরা সবাইকেই একসঙ্গে ডিপোর্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে ছেলে মেয়েগুলো কোনোদিনও আমেরিকা ছাড়া অন্য কোনো দেশ দেখেনি, এটাই যাদের দেশ, এদেশের স্কুলে পড়েছে, এদেশে ছোটবেলা থেকে মানুষ হয়েছে, তারা ইংরেজি ভাষা ছাড়া হয়তো আর কোনো ভাষাই ভালো করে বলতে পারে না, তাদেরকে, এবং তারা অন্য কোনো দেশ দেখেনি কখনো, তাদেরকে জোর করে ফেরত পাঠিয়ে দিচ্ছে। ফলে একটা অভূতপূর্ব। কিন্তু এটা কি শেষ পর্যন্ত টিকবে? ধরুন আইনের আদালতে ব্যাপারটা যাবে, তাদের যখন ছোট বাচ্চাদের কথা বলছি, তাদের যদি ডিপোর্ট করে দেওয়া হয়, তাতে আমেরিকার নিজের নাগরিকদের, কারণ তারা তো জন্মসূত্রে আমেরিকার নাগরিক হয়ে গিয়েছে, যেহেতু ট্রাম্প যা করছেন সে তো 20 ফেব্রুয়ারি তার শাসনকালে 1 মাস পর থেকে কার্যকর হবে, যে জন্মসূত্রে আমেরিকার নাগরিক কেউ হতে পারবে না, আমেরিকায় জন্মালে সে নাগরিক হবে না। সেটা তো এখনো কার্যকর হয়নি। যারা ইতিমধ্যে আমেরিকান নাগরিক হয়েছে জন্মসূত্রে, যে বাচ্চাদের কথা আমরা বলছেন, তাদের ডিপোর্ট করা মানে তো আমেরিকার নিজের নাগরিকদের অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে। সেটা কি আদালতে সেটা গ্রাহ্য হবে? আদালতে গ্রাহ্য হবে কি হবে না সেটা বলা খুব মুশকিল, কারণ আমেরিকার আরেকটা সমস্যা হচ্ছে, আমেরিকাতে এক একটা রাজ্যে এক এক রকম আইন। হ্যাঁ, এর ফলে হচ্ছে কি যে আজকে সিয়াটল বা ওরেগনের মতন জায়গাতে, পোর্টল্যান্ডের মতো জায়গায়, বা নিউ ইয়র্ক, নিউ জার্সি, বস্টনের মতন জায়গাতে অনেক উদারনৈতিক আইন, সান ফ্রান্সিসকোতে অনেক উদারনৈতিক আইন, সেখানে অ্যাসাইলাম সিটি আছে। আমরা সেই ইমিগ্রেন্টদের হয়ে আমরা সেই সব অ্যাসাইলাম সিটিতে গিয়ে কাজ করেছি, সেখানে একটা উদারনৈতিক আইন, সেখানে হয়তো কিছু মানুষ বাঁচবে, আইনি রক্ষা কবচ তারা পাবে। কিন্তু আজকে আবার যে আমেরিকাতে বিস্তীর্ণ এলাকা, যেটাকে আমাদের দেশের কাউ বেল্টের মতন, এদেশে যাকে বলে বাইবেল বেল্ট, সেই বাইবেল বেল্টের যে সমস্ত টেক্সাস, মিসিসিপি, অ্যারিজোনা, মানে ফ্লোরিডা, লুইজিয়ানা, অ্যালাবামা, জর্জিয়া, ওদিকে আপনার নেভাডা, কলোরাডো, ওদিকে ওয়াইওমিং, মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে, যে কি বলবো, বললে শুনতে খুব খারাপ লাগবে, মানে সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে যাদের মানসিকতা অনেক লোকের, তারা সেখানে আইন কানুনগুলো ভীষণ রকম প্রাগৈতিহাসিক এবং ভীষণ রকমের গোঁড়া, অতি রক্ষণশীল,
অতি দক্ষিণপন্থী সমস্ত জাজরা বসে আছে, তারা এই সমস্ত অ্যাসাইলাম সিটি টিটি কিছুতেই হতে দেবে না এবং তারা পত্রপাঠ বিদায় করে দেবে। ফলে এক একটা জায়গায় এক এক রকম হবে। যেরকম বন্দুকের আইন যেরকম আমেরিকা এক একটা রাজ্যে এক এক রকম, কোথায় রাখতে পারবে কোথায় রাখতে পারবে না, সেরকম এই ইমিগ্রেশনের আইনও এক এক জায়গায় এক এক রকম, অ্যাসাইলাম সিটির আইন কানুনও এক এক রকম। ফলে এটা একটা প্রচন্ড একটা জটিল ইমিগ্রেশন ব্যবস্থা, অতি জটিল, আমেরিকাতে কেউ জানেই না। হ্যাঁ, মানে প্রায় 200 রকমের স্ট্যাটাস আছে আমেরিকাতে, অবিশ্বাস্য। তো সেটা আরো বেশি জটিল হবে। সবচাইতে বড় শিকার হবে এই সমস্ত গরিব, যাদেরকে কৃতদাসের মতন খাটিয়ে নিয়েছে, যারা ওই যে কাজগুলো বললাম সেগুলো করে, কিংবা বড় বড় সুপার মার্কেটে হ্যাঁ রাত্রি 2টোর সময় 3টের সময় যারা মেঝে রাসায়নিক পদার্থ দিয়ে মপ করছে, হ্যাঁ তাদেরকে এজেন্সিগুলো নিয়ে আসছে, 6 মাসের জন্য রাখছে, কাজ করাচ্ছে, ফেরত পাঠিয়ে দিচ্ছে, কোনো বেনিফিট নেই, কোনো বিমা নেই, স্বাস্থ্য বিমা নেই, শিক্ষার অধিকার নেই, কিছু নেই, তাদের ছেলেমেয়েরা এদেশে বড় হচ্ছে। মানে সব মিলিয়ে একটা প্রচন্ড হিউম্যানিটারিয়ান ক্রাইসিস তৈরি হতে যাচ্ছে এখন। এবং যেটা হয় এই সমস্ত রোহিঙ্গাদের ক্ষেত্রেও যেটা হতে পারে, বা আমাদের এখানে এই সমস্ত গরিবের থেকেও গরিব, পোরেস্ট অফ দ্য পোর যাকে বলে, সেই সমস্ত ইমিগ্রেন্টদের মধ্যে এমন একটা হতাশা এবং এমন একটা আক্রোশ দানা বাঁধবে যে তার থেকে নানা রকম সন্ত্রাসী ঘটনা, নানান রকম অসামাজিক কাজকর্ম, ক্রাইম সাংঘাতিক রকম বেড়ে যেতে পারে। কারণ মানুষ বাঁচবার জন্যে তারা লড়াই করবে, এবং যখন তাদের মানবিক অধিকারকে জোর করে কেড়ে নেওয়া হবে, তখন তার বহিঃপ্রকাশ সবাই তো শান্তিপূর্ণভাবে করবে না। এবং সেইটাকে দমন করার জন্য তখন ওরা মিলিশিয়া নামিয়ে দেবে। মানে সব দিক থেকে একটা প্রচন্ড অমানবিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। একটা সংকটের দিকে তাকিয়ে আছেন লক্ষ লক্ষ ভারতবাসী। আমি বিশেষ করে ভারতীয়দের কথাই বলছি। অথবা আপনার সঙ্গে আরেকটা বিষয় আপনার সঙ্গে একটু আপনার থেকে জানতে চাই, তারপর আমি সন্দীপের কাছে যাব। সেটা হচ্ছে এই যে আমেরিকায় বিদেশ থেকে এসে যারা বসবাস করে, অন্য দেশে জন্ম আমেরিকায় এসে যারা বসবাস করে, তাদের মধ্যে ভারতীয়দের, আমি শুধু ওই যাদের কথা আমরা এতক্ষণ বলছেন তাদের কথা বলছি না, আমি সমাজের উচ্চ স্তরের প্রতিষ্ঠিত শিক্ষিত মানুষদের কথা বলছি। সেইটা যদি বিচার করি, ভারতীয়দের স্থানটা তো ধরুন যারা হাইতি থেকে এসছে বা পোর্তোরিকো বা ভেনেজুয়েলা থেকে এসছে তাদের থেকে অনেকটি আলাদা। ট্রাম্পের প্রশাসনের শীর্ষ পদে আমার যতদূর মনে পড়ছে 5টি তো নিশ্চিতভাবে, অন্তত 6টি শীর্ষ পদে ভারতীয়রা রয়েছেন, মানে ভারতীয় বংশোদ্ভূত কেউ না কেউ রয়েছেন। ভারত সরকার ট্রাম্প আসার আগের থেকেই, আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ডিসেম্বরের শেষ থেকেই ওখানে পড়ে রয়েছেন বলতে গেলে আমেরিকাতে। নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক করার চেষ্টা করা হচ্ছে। এই অভিবাসন নীতির দিক থেকে ভারত কি বিশেষ কোনো সুবিধা আদায় করার চেষ্টা করতে পারে, এবং করলে তাকে সফল হওয়ার সম্ভাবনা আছে? এই বিষয়ে আপনার কি ধারণা, সেটা আমি জানতে চাই। এটা কিছুটা আগে একজন বলেছেন, আমি ঠিক মনে করতে পারছি না সন্দীপ বাবু বলেছেন না জয়ন্ত বাবু বলেছেন। সেটা হচ্ছে যে একটা বার্গেনিং চলছে আর কি। বার্গেনিংটা হচ্ছে ভারত হচ্ছে এখন আমেরিকার সবচাইতে বড় মুক্ত বাজার। ভারতের জনসংখ্যা পৃথিবীর মধ্যে এখন সবচাইতে বেশি, এবং ভারতে যেহেতু একটা সম্পূর্ণ অনিয়ন্ত্রিত এবং একটা চরম একটা অর্থনৈতিক কেয়াসের মধ্যে এই মোদিরা ভারতকে নিয়ে গেছে, হ্যাঁ, যেখানে সম্পূর্ণ অর্থনীতিটাকে শুধু ক্রোনি ক্যাপিটালিজম তো নয়, মানে একেবারে কেবলমাত্র আদানির হাতে তুলে দিচ্ছে। এবং লক্ষ্য করে দেখবেন মোদিকে এবং আদানিকে ট্রাম্প শপথ গ্রহণে ইনভাইট করেনি, কিন্তু আম্বানিকে করেছে। হ্যাঁ, অনেকগুলো খেলা এখানে চলছে। মানে এগুলো মানুষকে বুঝিয়ে বলা খুব দরকার যে কেন ওদেরকে ইনভাইট করেনি। কারণ এমন মারাত্মক স্ক্যান্ডালের মধ্যে ওরা জড়িয়ে পড়েছে যে সেগুলো আমাদের দেশের কর্পোরেট মিডিয়া তো বলছে না, কিন্তু দে আর ইন ডিপ ট্রাবল। সেই কারণে ওদেরকে ইনভাইট করেনি, এবং আম্বানিকে ইনভাইট করেছে। এখন এই যে সমস্ত বড় বড় পজিশনে যে সমস্ত লোকেরা আছে, যারা ওই ট্রাম্পের সঙ্গে যেসব লোকেরা রয়েছে, হ্যাঁ, তাদের আমি ছেড়ে দিচ্ছি, কারণ তারা মানে তাদের রেসিজম অকল্পনীয়, মানে তারা নামেই ভারতীয়। হ্যাঁ, আজকে নিকি হেলি বা এই ধরনের যে সমস্ত লোকেরা আছে, এদের রেসিজম দেখলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, কি ভয়ঙ্কর বর্ণবিদ্বেষ
জাতিবিদ্বেষ, ধর্মবিদ্বেষ তারা প্রচার করে, মানে অবিশ্বাস্য। সুতরাং তাদের কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু আমি বলছি যে সমস্ত যারা সম্পূর্ণ অবৈধ কথাটা আমি বলতে চাই না, কাগজহীন যারা রয়েছে আনডকুমেন্টেড, তাদের কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু আমি বলছি যারা H1B-র মতন ওয়ার্ক ভিসাতে রয়েছে তাদের তো কোনো বৈধতা থাকবে না। মানে তারা, ধরুন আমার নিজের পরিচিত অনেক আছে যারা 10 বছর 15 বছর আগে তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, এখনো পর্যন্ত তাদের কিছু হয়নি, তারা জানে না যে কি হবে। এই যে সমস্ত সম্পূর্ণ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে, তাদের মধ্যে অনেকে এখানে ফ্যামিলি হয়ে গেছে, হ্যাঁ, এখানে বিয়ে হয়েছে, এখানে বাচ্চা হয়েছে, বাচ্চারা বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কেউ অনেকে বাড়ি কিনেছে, এই সব কিছু কিন্তু বৈধ আইনসঙ্গতভাবে, তারা কোনো আইন বিরুদ্ধ কাজ করেনি, কিন্তু তাদের কোনো রকম বৈধতার রাস্তা যেটা ছিল যে একসময় তাদের গ্রিন কার্ড হবে, সেই রাস্তাটা এই ট্রাম্পের মতো লোকের ফলে একেবারে বন্ধ হয়ে যেতে বসেছে। ফলে এই ধরনের যারা উচ্চশিক্ষিত লোকজন আছে, আমি যেসব লোকেরা বাথরুম পরিষ্কার করছে বা হোটেলে তারা ময়লা জামা কাপড় পরিষ্কার করছে, আমি একটা মজার কথা এই প্রসঙ্গে বলছি, ওই যে বঙ্গ সম্মেলন হচ্ছে উচ্চবিত্ত বাঙালিদের জন্য, সেই বঙ্গ সম্মেলন যে হোটেলে হচ্ছে সেইখানেই কিন্তু গরিব বাঙালিরা তারা ওই হোটেলের চাদর পরিষ্কার করে দিচ্ছে, ঘর পরিষ্কার করে দিচ্ছে, তাদের কথা এরা কেউ বলে না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই যে উচ্চশিক্ষিত প্রফেশনাল ভারতীয় ক্লাস, তাদেরও একটা মারাত্মক সামাজিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে হবে, কারণ তাদের এই অনিশ্চিত অবস্থাটা, যেটা একসময় বৈধতা পাওয়ার সম্ভাবনা ছিল, এর আইনের ফলে সেই বৈধতা পাওয়ার রাস্তাটা আরো মানে সুদূর পরাহত হয়ে যাবে এবং তাদের কোন রকম রাস্তা সামনে খোলা থাকবে। সেক্ষেত্রে আপনার মনে হয় কিছুটা বার্গেনিং ভারত করবে, কিছু দর কষাকষি করে ভারত চেষ্টা করবে কিছুটা আদায় করতে? বলবে যে তোমাকে আমরা আরো কেন্টাকি ফ্রাইড চিকেনের, আরো জাঙ্ক ফুড, আরো টক্সিক কোক পেপসির দোকান আমরা খুলতে দেবো, পিৎজা হাট খুলতে দেবো, তোমাদের বিল গেটসকে আরো বেশি আমরা আমাদের ডিমানিটাইজেশনে ক্রেডিট কার্ড ভিত্তিক অর্থনীতি তৈরি করার জন্য আরো আমরা রাস্তা খুলে দেবো, তোমরা বাবা আমাদের এই লোকগুলোকে ডিপোর্ট করে না, তোমরা ওখানে থাকতে দাও।